এই গণ অভ্যুত্থানের তরুণ যারা ভূমিকা রাখলো, স্যাক্রিফাইস করলো, আপনার কথায় আপনার যারা নিয়োগকর্তা, এই সমস্ত তরুণদের প্রতিনিধিত্বশীল সংগঠন বলতে আমরা যাদেরকে বুঝি ছাত্র সংগঠন, তাদেরকে ডেকে একদিন আপনি গল্প করেন, চা খান, কথা বলেন। আপনি শুধুমাত্র বৈষম্য বিরোধী কয়েকজন ছাত্রের লেন্স দিয়ে গোটা ছাত্র সমাজকে দেখলে তো হবে না। কিন্তু দুঃখজনক যে এই 11 মাসে দেখলাম না আমাদের প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টারা তাকে এটা বলেছে যে এই আন্দোলন তো স্টুডেন্টরা বড় একটা স্টেক হোল্ডার, রাজনৈতিক ছাত্র সংগঠন মানে জেনারেল ছাত্ররাও, সেটা আমরা দেখি নাই। গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, এটা মোটামুটি আই থিঙ্ক এই হাউজের মধ্যে যারা আছেন সবারই ছোটোখাটো স্মৃতি অভিজ্ঞতা আছে। এবং সাইফুল ভাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আজকের আলোচনা একটা ভিন্নতা আছে যে রাজনৈতিকভাবেই আমরা বক্তব্য দিচ্ছি। এই গণ অভ্যুত্থানের এইরকম একটা নিয়ন্ত্রিত মিডিয়ার মধ্যেও যে সাংবাদিকরা আসলে একটা ভূমিকা রেখেছিল এবং সাংবাদিকদেরও যে একটা ত্যাগ আছে, সেটা হয়তো ওইভাবে আলোচনা আসে নাই। সাইফুল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আজকে আলোচনায় কয়েকজন সিনিয়র সাংবাদিক কথা বলেছেন, সামনে কয়েকজন বসা আছেন, সেজন্য এই আলোচনাটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ এবং ভিন্ন মনে হয়েছে যে তাদের কথাগুলো শোনা দরকার। যেটা আমরা কয়েকবার এই ঐক্যমত্য কমিশনের আলোচনাতে আমরা বলছিলাম যে আমরা যে এই 30 কিংবা 31টি রাজনৈতিক দল ও জোট যারা সংস্কারের সমস্ত বিষয়ে মতামত দিচ্ছি, আমরাই সব না, আমাদের বাইরে বড় একটা অংশ আছে। এই আন্দোলনের অংশীদার হিসাব করলেও সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী শ্রেণী পেশার মানুষ, তাদের একটা মতামত দরকার যে তারা জুলাই পরবর্তী বাংলাদেশ কেমন চায়, তারা কোন কোন জায়গায় সংস্কার চায়। তো ঐক্যমত্য কমিশন তো ওই ধরনের আলোচনা বোধহয় কোনো পেশাজীবী সংগঠনের সাথে করে নাই, আমি মনে করি করা দরকার ছিল। কোনো গণ অভ্যুত্থানই পেশাজীবীদের অংশগ্রহণ ছাড়া সফল হয় নাই। এই গণ অভ্যুত্থানেও পেশাজীবীদের ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকাটা আসলে আমরা যেমন দেখেছি যে ছাত্রদের ভূমিকাটাকে এককেন্দ্রিক করা হয়েছে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের কিছু ছাত্রদেরকে ফোকাস করা হয়েছে। বাট এর বাইরে যে ছাত্রদল একটা বড় সংগঠন, শিবির একটা বড় সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, এরকম অনেক ছাত্র সংগঠন যারা ধারাবাহিকভাবে হোক তার সংগঠন ছোট, কিন্তু রাজপথের আন্দোলন সংগ্রামে সে কম্প্রোমাইজ করেনি। এমনকি এই 28শে অক্টোবর কেন্দ্রিক যে আমাদের বিরোধী দলসমূহের যে আরেকটা গণ আন্দোলনের প্রস্তুতি ছিল, সেই আন্দোলনের পূর্বেও যে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবীদের যে ঐক্য গঠিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এবং এইখান থেকেই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের যাত্রা হয়েছিল। আমি খুব অবাক হয়েছি, আমি 2 থেকে 3 বার বোধহয় প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে স্যার, আপনি তো তরুণদেরকে ভালোবাসেন, আপনি বাইরের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে যান, তাদের সাথে কথা বলেন, ইন্টারাকশন করেন। তো এই গণ অভ্যুত্থানের তরুণ যারা ভূমিকা রাখলো, স্যাক্রিফাইস করলো, আপনার কথায় আপনার যারা নিয়োগকর্তা, এই সমস্ত তরুণদের প্রতিনিধিত্বশীল সংগঠন বলতে আমরা যাদেরকে বুঝি ছাত্র সংগঠন, তাদেরকে ডেকে একদিন আপনি গল্প করেন, চা খান, কথা বলেন। আপনি শুধুমাত্র বৈষম্য বিরোধী কয়েকজন ছাত্রের লেন্স দিয়ে গোটা ছাত্র সমাজকে দেখলে তো হবে না। কিন্তু দুঃখজনক যে এই 11 মাসে দেখলাম না আমাদের প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টারা তাকে এটা বলেছে যে এই আন্দোলন তো স্টুডেন্টরা বড় একটা স্টেক হোল্ডার, রাজনৈতিক ছাত্র সংগঠন মানে জেনারেল ছাত্ররাও, সেটা আমরা দেখি নাই। আমি তো 11 দিনের রিমান্ডে ছিলাম, প্রিজন ভ্যান থেকে শুরু করে ডিবির গারদে দেখেছি কিভাবে ছাত্রদেরকে পিটিয়ে, মানে গরু ছাগলের মতো যাদেরকে ধরছে, এমনকি কিশোর যাদেরকে, তাদেরকেও মানে নির্মমভাবে, কারো কান ফোলা, কারো চোখের এখানে রক্ত জমে আছে, আবার কেউ গুলিবিদ্ধ হয়েছে, চিকিৎসা নিতে হসপিটালে, ভাই তুমি এই পায়ে ঘা, তোমার রক্ত পড়ে, রক্ত পানির মতো পড়তেছে, তুমি এইখানে কেমনে? বলছে ভাই আমি চিকিৎসা করাইতে আসছিলাম এই মালিবাগের কোন হসপিটালে, বললো ড্রেসিং করতে আসছিলাম, ওইখান থেকে পুলিশ ধরে নিয়ে আসছে। আপনারা জানেন যে এই জুলাইয়ের শেষ দিকে অনেক সরকারি হসপিটাল, সেটা ঢাকা মেডিকেল, বিএসএমএমইউ, চিটাগং কিংবা বরিশাল ডিভিশনাল পর্যায়ের অনেক হসপিটালও চিকিৎসা দিতে অনীহা পোষণ করেছিল। গুলিবিদ্ধ কোনো ছাত্রকে ভর্তি করে নাই এবং অনেককে ফেলে রেখেছে যে সে মরুক, কারণ তার অপরাধ, সে কেন এই আন্দোলনে গেল। তো এই ধরনের বর্বর কর্মকাণ্ডের সাথে যে সমস্ত আবার এই পেশাজীবীদের একটা অংশ, ডাক্তাররা ছিল,
তাদের কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে আমি জানি না। কিছুক্ষণ আগে মঞ্জু ভাই একটা পেপার নিয়ে এসেছিল, প্রথম আলোতে দেখা হচ্ছে, লেখা আছে, আজকে আপনারা দেখতে পারবেন। এই গণ অভ্যুত্থানের পূর্বে 4 অগস্ট পর্যন্ত কারাগারে ছিল 88,000 বন্দী। আর আমার ধারণা, কারণ ডিবি কার্যালয়ে, থানার গারদে, অনেককে থানার সে গারদে রাখা হয়েছে, ডিবির গারদে, স্বীকার করে নেই, র্যাবের কাস্টডিতে, বিভিন্ন ধরনের ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আটক রাখা হয়েছে। শুধুমাত্র কারাগারের হিসাব ছিল 88,000। আর এই গণ অভ্যুত্থানের পরে এখন কারাগার আছে 77,000। তাহলে গণ অভ্যুত্থানের চেয়েও এইরকম একটা মানে মানে পূর্বে ছিল তার, আর এইরকম একটা পট পরিবর্তন হয়ে গেল। স্বাভাবিকভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের বিপ্লবের পরে কয়েক হাজার মানুষকে চাকরিচ্যুত করা হয়, কয়েক হাজার মানুষকে বন্দী করা হয়, কিন্তু দেখা যাচ্ছে 10,000 কম বন্দী আছে। এখন কথা, আমি নিরীহ মানুষকে বন্দী করা হোক সেটা আমরা চাই না, কিংবা গোপালগঞ্জে যদি মানে ভিন্ন মতের কোনো মানুষকে গুলি করে মারা হয় এইটা আমরা চাই না, যেটা আমাদের সম্ভবত শহীদুল্লাহ ভাই আপনার দেশ স্বাধীনের পরের ঘটনা এক্সাম্পল দিয়ে বলছিলেন যে সেই সময় তাজউদ্দিন আহমেদ সাহেব সেটা আপনার প্রোটেস্ট করেছিল। তো আমরা চাই না যে এই অভ্যুত্থান পরবর্তী সরকার গুলি করে মানুষ মেরে তাকে আবার এই আপনি মব বলেন কিংবা জনতার আন্দোলন বলেন সেটাকে দমন করতে হবে। তাহলে তো আমরা সেই পুরনো পথেই হাঁটছি। এবং এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এখনই যদি তারা এই প্র্যাকটিসটা শুরু করে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো একই প্র্যাকটিস শুরু করবে। এবং এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা ব্যাপক সংস্কার, স্বল্প সংস্কার, গভীর সংস্কার, অনেক সংস্কার, কম সংস্কার, বিভিন্ন সংস্কার নিয়ে আলাপ করছি, অথচ মূল সংস্কারের যে জায়গাটা ছিল আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানের পরপর আমাদের পুলিশ এবং জনপ্রশাসনের সংস্কার, যে তাদের যে শুধুমাত্র নৈতিকভাবে তাদের নৈতিক স্খলন ঘটেছে সেটা না, তাদের পেশাদারিত্ব তো অনেক আগেই তারা কবর দিয়েছে। যার কারণে তো যখন সামরিক শাসক এরশাদ সাহেব ছিলেন তখনও যেমন পুলিশকে বলা হতো এরশাদের পেটোয়া বাহিনী, বিএনপির সময় বিএনপির পেটোয়া বাহিনী, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। তো পুলিশ তো সবার পেটোয়া বাহিনী হিসেবে গালি শুনছে। তাহলে পুলিশকে পেটোয়া বাহিনী বানাচ্ছে কারা, কোন সিস্টেম? সেই সিস্টেমের পরিবর্তনে 11 মাসে কোনো আলাপ আলোচনা হয়েছে? খুব বেশি পরিবর্তন হয়েছে? কিংবা যেই জনপ্রশাসন, বরং এই পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতায়, সক্ষতায়, কিংবা ছাত্রদের, সমন্বয়কদের ব্যবসা বাণিজ্য গ্রেপ্তার আগের মতোই বহাল আছে। এখনো বিভিন্ন জেলায় এসপি পোস্টিং নিচ্ছে, ডিসি পোস্টিং নিচ্ছে টাকা দিয়ে। জনপ্রশাসনের আমরা যদি দেখি চিত্রটা, জনপ্রশাসনে আপনি দেখেন ডিসি ইউনোদের বিহেভিয়ার কিংবা তাদের কর্মপদ্ধতি মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছু আছে? সাধারণ মানুষ কি এখনো ইউনো অফিসে গিয়ে মনে করতে পারে যে এটা একটা সরকারি অফিস, নাগরিক হিসেবে আমি এখানে আমার একটা সমস্যা নিয়ে যেতে পারি? তার রাজনৈতিক পরিচয় না থাকলে তার কোনো দাম নাই। তাহলে আমরা যে নাগরিক অধিকার এবং মর্যাদার একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, এখন সিম্পল এবং মৌলিক কিছু সংস্কার এই সরকার চাইলে যেটা করত, বিএনপিও বাধা দিত না, কেউ বাধা দিত না, জামাতও বাধা দিত না, আমরা বাধা দিতাম না। হয়েছে সত্যিকার অর্থে প্রশাসনে বিএনপি এবং জামাতের পুনর্বাসন। অবশ্যই বিএনপি জামাত রাজনৈতিক পরিচয়ের কারণে যদি প্রশাসনে কেউ বঞ্চিত হয়ে থাকে তাদের মূল্যায়নের আমরা পক্ষে, কিন্তু প্রশাসনকেও যদি আবার এখন বিএনপি জামাতের পুনর্বাসন করা হয় তো এই প্রশাসনও তো আগের প্রশাসনমন্ত্রী পলিটিক্যাল বিহেভ করবে। সেক্ষেত্রে আমরা যে একটা জনবান্ধব নিরপেক্ষ পেশাদারিত্বের প্রশাসন আমরা চেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমরা অন্তত ভেবেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পরিবর্তন হবে, উপলব্ধি হবে। ওই যে মঞ্জু ভাই বলে গিয়েছিলেন যে যারা গত 16 বছরে প্রকাশ্যে একটা মিছিল করতে পারেন নাই, প্রকাশ্যে হাঁটতে পারেন নাই 10 জনে মিলে, এখন তারা সভা সমাবেশ করে হুঙ্কার দিচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছেন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সচিবালয়। অথচ আপনার অন্যান্য স্টেক হোল্ডারদের যে ন্যায্যতার জায়গা থেকে আমরা যে এটা উপলব্ধি করেছিলাম যে বৃহত্তর স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, সেই মেন্টালিটি আমরা তাদের মধ্যে দেখি না, বরং ওই ক্ষমতার পেশি শক্তি আধিপত্য বিস্তারেরই প্রবণতা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই একটা কথা বলে শেষ করবো, মঈন স্যার এখানে আছে দেখে আমার এই কথাটা মনে পড়ছে। কথাগুলো হয়তো অনেকে আমার ভালো লাগবে না, কারণ আগে আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতাম, গালি দিতাম, বিরোধী দল সবাই বাহবা দিত। আবার এখন আমাদের স্টেক হোল্ডারদের অপকর্ম নিয়ে কথা বললে তারা মনক্ষুণ্ণ হয় যে কি খবর, আবার বিপিনুর আমাদেরও সমালোচনা করে। আমি তো একজন ইন্ডিভিজুয়াল, আমার তো একটা আইডেন্টিটি আছে, আমি তো কোনো রাজনৈতিক দল করি না যে আমি সেই দলকেই
সাপোর্ট করে যাব বা তাদের সার্ভিস করে যাব। এটাতে কেউ খুশি হলো অখুশি হলো এটা আমার বিষয় না। শেষ কথা বলতে চাই এটা যে মঈন স্যারকে দেখে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আপনারা জানেন, তার মতো একজন ভদ্র সজ্জন মানুষ রাজনীতিতে এসেছিলেন। 28শে জুলাই, সম্ভবত 28-29শে জুলাই 2023-এর যে বিএনপির একটি কর্মসূচি ছিল ঢাকার 4 পয়েন্টে প্রবেশ মুখে অবস্থান নেওয়া, মঈন স্যার এই বয়সেও সেই কর্মসূচি সফল করার জন্য উত্তরা গিয়েছিলেন। তাকে বিএনএস সেন্টার ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও স্যার গিয়েছেন, অন্যান্য তুখোর নেতৃবৃন্দ অনেকে স্পটে গিয়েছেন, কেউ যেতে পারেন নাই। সেই কর্মসূচি কিন্তু আধা ঘন্টার জন্য দাঁড়াইতে পারে নাই বিএনপি। আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম, বিএনপির সাথে আমরাও রাজপথে ছিলাম। তো এই গণ অভ্যুত্থানটা, যেটা আরেকজন বক্তা বলেছিল, যে মঞ্জু ভাই সম্ভবত বলেছিল, কিভাবে দিনের পর দিন যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুরে মানুষ বন্দুকের নলের সামনে ওই এলাকাকে কর্ডন করে রেখেছিল। এই যে সাধারণ ছাত্র জনতা, নাগরিকদের অবদান, আত্মত্যাগ, তাদের কন্ট্রিবিউশন, সেটা ভুলে গিয়ে যদি আমরা ক্ষমতা দখলের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য যদি আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পরিণতিও সামনে খুব শুভ হবে না। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।